বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আব্বু আম্মু জোরপূর্বক আমাকে বিয়েটা দিয়েছে। কি ভাবছেন আমার কোনো গার্লফ্রেন্ড আছে? এখন না সেটা নাইবা বলি, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলাম ভেতরে আমার থেকে 2 বছরের সিনিয়র একটা মেয়ে বসে আছে। না জানি ভেতরে গেলে কি বিহেভ করবে। বিয়েতে রাজি ছিলাম না, কারণ যে মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে ও আমার আম্মুর বান্ধবীর মেয়ে। বিয়েটা একরকম অনিচ্ছা থাকা সত্ত্বেও হয়েছে। তখন থেকে কি মেয়েটা মেয়েটা করছি। আমার বউয়ের নাম চাঁদনি। ওর বিয়েটা অন্য একটা ছেলের সাথে ঠিক হয়েছিল, কিন্তু বর আসার আগ মুহূর্তে সবাই জানতে পারে ছেলে নাকি অন্য একটা মেয়ের হাত ধরে পালিয়েছে। তখন চাঁদনিদের বাড়িতে এক প্রকার কান্নাকাটির রোল পড়ে গেছিল। আব্বু আম্মু তখন ওদের সম্মানটা বাঁচাতে এগিয়ে গিয়েছিলাম, আর শেষ পর্যন্ত তার শিকার হতে হলো আমাকে। সব চিন্তাভাবনা বাদ দিয়ে দরজা ঠেলে ভেতরে গেলাম। আমার উপস্থিতি টের পেয়ে চাঁদনি, অর্থাৎ আমার সিনিয়র বউ, বিছানা ছেড়ে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে যখনই সালাম করতে যাবে তখনই আমি ওকে ধরে ফেললাম আর দাঁড় করিয়ে বললাম, প্লিজ আপনি এসব করবেন না। আপনি আমার থেকে বয়সে 2 বছরের সিনিয়র। তাতে কি, তুমি তো আমার স্বামী, এতে কি এমন হবে? আপনার কিছু না হলেও আমার অনেক কিছু হবে। দেখেন, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। কারণটা কি? আপনি বিয়েতে রাজি ছিলেন না তো? হুট করে আমাদের বিয়েটা হয়েছে সেজন্য তো, নাকি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, অবশ্যই থাকতেই পারে। আমিও সেটাই ভেবেছিলাম। এই যুগের ছেলে, তার উপর দেখতে এতটা স্মার্ট, আমার মতো একটা সিনিয়র আর বাজে দেখতে মেয়েকে বিয়ে করবে, সেটা ভাবা যায় না। আপনি বিয়েতে রাজি হয়েছিলেন কেন? আপনি যখন জানতেন আমাকে মেনে নিতে পারবেন না, তাহলে বিয়েতে কেন রাজি হয়েছিলেন? আমি কি বিয়েতে রাজি ছিলাম নাকি? আব্বু আম্মু জোর করে আমাকে বিয়েটা দিয়ে দিয়েছে। আর তাছাড়া আপনাদের সম্মান বাঁচাতে। কে বলেছিল আমাদের সম্মান বাঁচাতে? বিয়েতে রাজি না আপনি একটাবার আমাকে অন্তত বলতে পারতেন, তাহলে এমন কিছু হতো না। এখন এসে বলছেন আপনি বিয়েতে রাজি না। আমার বিয়েটা ভেঙে গিয়েছিল, না হয় বিয়েটা হতো না, তাতে কি এমন ক্ষতি হতো? ওরা কি আমার কোনো কথা শুনেছে নাকি? তাছাড়া আপনাদের সম্মানটা বাঁচাতে আম্মু আমাকে ওয়াদা করিয়েছিল, কি ওয়াদা করেছিল শুনি, যার জন্য বিয়েটা করতে হলো? যদি বিয়েটা না করি তাহলে যেন আম্মুকে কখনো আম্মু বলে না ডাকি। বাহ, আমার শাশুড়ি আম্মু দেখছি ভালোই ব্ল্যাকমেল করতে জানে। তাহলে তো শাশুড়ি আম্মুর মতো ব্ল্যাকমেল করতে হবে আপনার কাছ থেকে ভালোবাসাটা আদায় করে নিতে। না না না, এটা হতে পারে না। আপনি আমার দেহ পাবেন কিন্তু মন পাবেন না। আমি জানি আপনি এমনটাই বলবেন, কিন্তু আমি এতটা বাজে মেয়ে না যে স্বামীর পারমিশন ছাড়া তাকে টাচ করব। আচ্ছা, আপনি যখন অন্য কাউকে ভালোবাসতেন তাহলে বিয়ের আসর থেকে পালিয়ে গেলেন না কেন? তাহলে তো আর বিয়েটা করতে হতো না। ওই যে বললাম, আম্মুর কথা ফেলতে পারিনি। আচ্ছা, আপনার যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ও তো পালিয়ে গেছে, তাহলে আপনি আমাকে এত সহজে মেনে নিলেন কি করে? আর আপনার কষ্ট লাগেনি ও আপনাকে বিয়ে না করে চলে গেল? না, কষ্ট লাগেনি। আর যে চলে যাবার সে চলে যাবে, তাকে শতবার আটকানোর চেষ্টা করলেও আটকানো যাবে না। ও হয়তো আমার কপালে ছিল না, আপনি ছিলেন, ওই জন্য আপনাকে বিয়েটা করতে হয়েছে। কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা। কি কথা? আমি আপনাদের মাঝে এসে আপনাদের সম্পর্কটার দূরত্ব বাড়িয়ে দিলাম। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড জানে আপনি বিয়েটা করে নিয়েছেন? হ্যাঁ, জানে। ও কিছু বলেনি? আমি কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। চাঁদনি সামনে দাঁড়িয়ে আছে তাই বললাম, আচ্ছা আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। নিচে কেন? আপনিও বিছানায় শুয়ে পড়েন। দেখেন, আমি বলছি, আমি কখনো আপনার পারমিশন ছাড়া আপনাকে টাচ করব না। তাও আপনি নিচে শোবেন না, তাহলে আমার জন্য সেটা কষ্টের হবে। কেন কষ্টের হবে কেন? আর আমি নিচে শুলে আপনার কি সমস্যা? কারণ আপনি আমার স্বামী। আপনি নিচে শুলে আমার তো খারাপ লাগবে, তাই না? আমাদের বিয়েটা যেভাবেই হোক, আমি 3বার কবুল বলার পর থেকে আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তাছাড়া আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর স্বামীর সাথে প্রেম করব, কিন্তু সেটা তো আর হলো না। উল্টো আরেকজনের সম্পর্কের মাঝে এসে আমি বাধা হয়ে দাঁড়ালাম। চাঁদনি চুপ করে দাঁড়িয়ে রইল। আমি গিয়ে একটা চাদর আর বালিশে ফ্লোরে বিছানা করে শুতে গেলে চাঁদনি আমার একটা হাত ধরে ফেললো। হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, কি হলো, হাত ধরলেন যে? বললাম না নিচে শোবেন না, প্লিজ উপরে আসেন। না না, আপনার সাথে আমি একই বিছানায় থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমার সাথে থাকতে হবে না, আমি নিচে শুচ্ছি, আপনি বিছানায় শুয়ে পড়ুন। সেটা কি করে হয়? আমি উপরে থাকবো আর আপনি নিচে শোবেন? আপনি আমার বাসার মেহমান। আমার কথা শুনে চাঁদনি অসহায়ভাবে তাকিয়ে রইল। আমি নিচে শুয়ে পড়লাম। একটা সময় চাঁদনি বিছানায় শুয়ে পড়ল। চাঁদনি কিছুক্ষণ বিছানার এপাশ ওপাশ করলো। আমি বুঝতে পারলাম ওর ঘুম আসছে না। হঠাৎ করে ও আমাকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি 6 মাস পর আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, তাই না?
কেন হঠাৎ এমন প্রশ্ন কেন? ওই যে বললেন আমি আপনার বাসার মেহমান, তাই মনে হলো। সেটা পরে দেখা যাবে, এখন ঘুমিয়ে পড়েন। আপনি কিন্তু শুধু শুধু আমাকে বিয়েটা করে আপনার রিলেশনটাকে একটা ঝামেলার মধ্যে ফেললেন। আপনি একটাবার অন্তত আমাকে বলতে পারতেন, আমি বলতাম আমি বিয়েতে রাজি না। আপনাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আপনি যদি বলেন আমি কালকেই বাসা ছেড়ে চলে যাব। উল্টাপাল্টা কথা না বলে ঘুমিয়ে পড়ুন। উল্টোপাল্টা কথা কই বললাম? আপনি তো আমাকে মেনে নেবেন না, আর আপনার গার্লফ্রেন্ড আছে, তাই কখনো আমাকে ভালোবাসতে পারবেন না। শুধু শুধু আমি বিয়েটা করলাম। আসলে কি জানেন তো, আমি ভেবেছিলাম বিয়ের পর আমার সব ভালোবাসা স্বামীকে দেব। হ্যাঁ, বিয়ে তো করেছেন, তাহলে তো এখন সেটা পারবেন। না, সেটা তো আর হবে না, কারণ আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না। আমার কপালটা দেখেছেন? যার সাথে বিয়ে হবার কথা ছিল সে অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে। তারপর আব্বু আম্মু সম্মান বাঁচাতে চোখ বুজে অন্য একজনকে বিয়ে করলাম, তাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই আপনিও নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসেন। এই জন্যই হয়তো উপরওয়ালা কারোর সাথে আমার সম্পর্ক তৈরি করে দেয়নি, এরকম একটা কথা শোনার জন্য। চাঁদনির কথায় আমি কি বলবো বুঝতেই পারছি না, তাই চুপ করে আছি। একটা সময় কেউ একজন বারবার ফুপিয়ে ওঠার শব্দ পেলাম। মাথাটা উঁচু করতেই দেখলাম চাঁদনি বারবার ফুপিয়ে উঠছে, আর চোখের পানিগুলো মুছে বুঝতে পারলাম পাগলিটা অনেক কষ্ট পেয়েছে। উঠে চাঁদনির সামনে যেতেই ও আমার উপস্থিতিতে টের পেয়ে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর গিয়ে বেশ কিছুক্ষণ চোখে মুখে পানি দিল। আমি ওকে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু চাঁদনি আমার কোনো কথাই রেসপন্স করলো না। আমি এসে আবারও শুয়ে পড়লাম। মধ্যরাতে আবারও কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। খেয়াল করলাম চাঁদনি জায়নামাজে বসে মোনাজাতে হাত তুলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি যেন ওকে ভালোবাসি সেই কথাগুলো বলছে, ওকে যেন বাসা ছেড়ে চলে যেতে না বলি সেটা বলছে। ওর কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। বারবার মনে হয়েছিল পাগলিটাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু পারছিলাম না। আমি এখনও চাঁদনির মুখটা ভালো করে দেখিনি, তারপরও ওর কান্না ভেজা কণ্ঠটা শুনে ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। কোনো রকমের রাতটা কেটে গেল। পরদিন সকালে মুখের উপর কিছু একটা পড়তেই ঘুমটা ভেঙে গেল। সামনের দিকে তাকিয়ে খেয়াল করলাম কেউ একজন আয়নার সামনে দিয়ে দাঁড়িয়ে তার ভেজা চুলগুলো মুছছে আর বারবার ফুপিয়ে উঠছে। উঠে বসলাম আর খেয়াল করে দেখলাম আয়নার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে, যেটা দেখে আমার চোখ তো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। এইটা কে? ও কি আমার বউ নাকি অন্য কেউ? এই মেয়েটাকে তো রাতে খেয়াল করে দেখিনি। আসলে চাঁদনিকে ওকে এতটা সুন্দর লাগছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কালো একটা শাড়ি পরেছে, ওর ভেজা চুলগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আর বারবার পাগলিটা ফুপিয়ে উঠছে। তার উপর ওর সাদা ধবধবে পেটটা অনেকখানি উন্মুক্ত হয়েছে, যার জন্য নিজেকে কন্ট্রোল করতেই খুব কষ্ট হচ্ছে। ওকে সকালবেলায় এই রূপে দেখব সেটা আমি কল্পনাও করতে পারিনি। কালকে বিয়ের সময় একবার শুধু ওর দিকে তাকিয়েছিলাম, কিন্তু ঘুমটা দিয়ে থাকায় বুঝতে পারিনি যে ওকে এতটা সুন্দর দেখতে। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, উঠে গিয়ে ওর পেছনে দাঁড়ালাম। চাঁদনি আমাকে আয়নায় খেয়াল করলো, আর কিছু বলার আগেই আমি ওকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ওর শাড়ির নিচ দিয়ে পেটের উপর 2 হাত রাখতে চাঁদনি চোখ বড় বড় করে আয়নায় আমার দিকে তাকিয়ে রইল। আমি একটা মুচকি হাসি দিয়ে ওর ভেজা চুলে নাক ডুবিয়ে দিলাম। তখন চাঁদনি বলল, আ- আ- আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কারো আসার কথা ছিল নাকি অন্য কাউকে বলেছিলে আদর করতে? কিন্তু আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না, আর কালকে রাত্রে বলে দিয়েছেন আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আপনি আমার কাছে আসছেন যে? ওইটা তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলেছিলাম, আর দেখতে চাচ্ছিলাম তুমি বিয়েতে রাজি ছিলে কিনা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। তোমার তো অন্য কারোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তারপর যখন ছেলেটা পালিয়ে গিয়েছিল আমার মনে হয়েছিল হয়তো তুমি ওই ছেলেটাকে বলেছো, যার জন্য ও পালিয়ে গেছে, তাই তুমি ওর চলে যাওয়ার কষ্ট পাওনি। কিন্তু বিষয়টা জানতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে ফেলবো আমি জানতাম না। আপনি কি করে এমনটা ভাবতে পারলেন বলেন? আমি কি এতটা বাজে মেয়ে যে আমি ওরকম একটা কাজ করব? কিন্তু আব্বু আম্মুর সম্মানটা রাখতেই আপনাকে বিয়ে করেছি, আর স্বামী হিসেবে মেনে নিতে চেয়েছিলাম। কিন্তু আপনি এরকম একটা কথা বললেন। যান, আপনার সাথে কোনো কথাই নেই, ছাড়ুন আমাকে। আপনি কখনো আমার কাছে আসবেন না। আরে বাবা, আর কখনো বলবো না, এত রাগ করো কেন? বলবেন না বলবেন সেটা আপনার বিষয়। আর আপনার না গার্লফ্রেন্ড আছে, তাহলে আমার কাছে এসেছেন কেন? যান, ওকে গিয়ে আদর করেন, ছাড়ুন আমাকে। চাঁদনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। আমি ওকে আবারও নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করলে চাঁদনি হঠাৎ করেই আমাকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে
বেলকনিতে চলে গেল। পাগলিটা কালকে রাত্রে অনেক কষ্ট পেয়েছে, যার জন্য মধ্যরাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিল আমি যেন ওকে মেনে নেই। বেলকনিতে গিয়ে দেখলাম চাঁদনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি ওর কাঁধের উপর হাত রাখতেই চাঁদনি আমার হাতটা সরিয়ে দিয়ে বলল, আপনাদের ছেলেদেরকে আমার চেনা আছে। এ দেখেছেন আমি একটু সুন্দর তো, ওই জন্য এখন আমার কাছে আসছেন তাই না? যান, আপনার গার্লফ্রেন্ডের কাছে যান। এখন আমিও আপনাকে স্বামী হিসেবে মানি না। আপনি আর কখনো আমার কাছে আসবেন না। আরে বাবা, আমার কথাটা তো শুনবে। আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। আর আমার মতো একটা আনস্মার্ট খ্যাত ছেলেকে কে ভালোবাসবে বলো তো? অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো গার্লফ্রেন্ড হয়নি। তখন ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দিবে আব্বু আম্মুর খুশিতে বিয়েটা করে নিব, তাই তোমাকে বিয়েটা করে নিয়েছিলাম। কিন্তু জানতাম না উপরওয়ালা আমার জন্য এত সুন্দর একটা বউ রেখেছে। তাহলে তোমাকে কালকে কষ্ট দিতাম নাকি? আমাকে কষ্ট দেওয়া তাই না? এখন থেকে আমিও আপনাকে কষ্ট দিব, তারপর দেখবেন আপনার কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, দিও। আগে একটু আদর তো করতে দাও, তারপর যত পারো কষ্ট দিও। কালকে রাত্রে তো আদর করতে পারিনি, এখন একটু আদর করতে দাও। একদম না, একদম আমার কাছে আসবেন না, না হলে কিন্তু আমি কান্না করব। কান্না তো করছই, আর কত কান্না করবে? এবার কান্না থামাও আর আমার দিকে দেখো। আর কখনো কষ্ট দিব না, এখন থেকে শুধু আদর করব আর ভালোবাসবো। কোনো দরকার নেই আপনার আদর আর ভালোবাসার। আপনি আপনার গার্লফ্রেন্ডকে আদর করেন। আমি বুঝতে পারছি যে আপনি কালকে রাত্রে আমার কথায় বউটা কতটা কষ্ট পেয়েছে। ওর রাগটা ভাঙানোর একটাই উপায় আছে, তাই আমি আর দেরি না করে আচমকাই ওকে কোলে তুলে নিলাম, যার জন্য ও একটু ভয় পেয়ে আমার গলাটা জড়িয়ে ধরলো আর ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর কপালে একটা কিস করতেই চাঁদনি আমাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। আমি ওকে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। চাঁদনি কিছু বলতে যাবে, তার আগেই আমি ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিলাম। চাঁদনি কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে গেল, তারপর একটা সময় আর থাকতে না পেরে আমার সাথে রেসপন্স করতে লাগলো। আমি 5 মিনিট পর আমি ওর ঠোঁট ছেড়ে দিয়ে সারা মুখে নাকে কানে গলায় কিস করতে লাগলাম, যার জন্য চাঁদনি একটু একটু করে কেঁপে উঠছিল আর বারবার আমার চুলগুলো 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরছিল। একটা সময় আমি ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই চাঁদনি আমাকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। পাগলিটা অনেকটাই উত্তেজিত হয়ে গেছে, যার জন্য ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। যতবার চাঁদনির শরীরে ঠোঁটের স্পর্শ দিচ্ছি ততবার ও আমাকে আঁকড়ে ধরছিল। ওর নখের আঁচড়গুলো আমার পিঠে বসে যাচ্ছিল। একটা সময় কিস করতে করতে চাঁদনির নাভির কাছে চলে আসলাম। ওর নাভিটা এতটা সুন্দর দেখতে, যেটা আমি আগে কখনো দেখছি বলে মনে হচ্ছে না। আমি এক দৃষ্টিতে ওর নাভিটার দিকে তাকিয়ে আছি। ও আমার স্পর্শে অনুভব করতে না পেরে চোখ খুলল, তারপর এভাবে তাকিয়ে থেকে দেখে বলল, কি হলো ওইভাবে তাকিয়ে আছো যে? ওইখানটাতেও দেওয়া, আদর করে দাও। রাগ কমছে তোমার? রাগ না কমলে আপনাকে আদর করতে দিতাম নাকি? আদর করবেন নাকি আমি উঠে যাব? চাঁদনির কথায় আমি ওর নাভিতে ড্রিপলি কয়েকটা কিস করলাম। সাথে সাথে চাঁদনি চোখগুলো বন্ধ করে নিল আর চুলগুলো 2 হাতে খামচে ধরলো। চাঁদনি বারবার শিউরে উঠছিল, তাই আমাকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছিল। আমি ওর শাড়ির কুচিগুলো সরিয়ে দিতেই ও কেমন যেন লজ্জায় লাল হয়ে গেল। এরপর আর কাউকে শুনতে হবে না, এবার খেলা হবে সেটা ইতিহাস নামক বই থেকে জেনে নিবেন।